আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে এবিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে পরিবহন চালকরা। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জ্বলছে না বাসার চুলা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে উপজেলা ভিত্তিক হাসপাতাল ও স্কুল নির্মাণের প্রতিশ্রুতি দুই মন্ত্রীর, সার্বিক সহায়তার আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের। জুলাই গণঅভ্যুত্থানে আজকের দিনে ডিবি তুলে নিয়ে যায় সমন্বয়ক নাহিদ আসিফ ও বাকের মজুমদারকে। হতাহতদের উপেক্ষা করে রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শনে দানা বাঁধে ক্ষোভ। দক্ষিণ পশ্চিম ইউরোপে ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি। ফ্রান্সে 2 লাখের বেশি মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ। প্রভাব পড়েছে ইটালি, ব্রিটেনেও। এবং তরুণদের মাসব্যাপী আন্দোলনে ভারতের শিক্ষা খাতে বড় পরিবর্তন। মোদী সরকারের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। শুরুতেই রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিরাপত্তার কথা বলে হাসপাতালের বিছানা থেকে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে। 24-এর এই দিনে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতালের সেই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় আসে তৎকালীন সরকারের আইনি ব্যবস্থা। একই সময়ে আন্দোলনে হতাহতদের চেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শনেও ওঠে নানা প্রশ্ন। সেই সময়কার ঘটনা প্রবাহ নিয়ে মনির হোসেন তপু রিপোর্ট। শুরুটা ছিল কোটা সংস্কারের দাবিতে। অল্প সময়েই সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে। সংঘর্ষ, প্রাণহানি, গ্রেফতার ও সহিংসতার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আন্দোলন দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। চলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। কিন্তু এসব পদক্ষেপেও আন্দোলনের গতি থামেনি, বরং জনমনে ক্ষোভ ও উদ্বেগ আরও বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেন। আন্দোলনে হতাহতদের চেয়ে রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শনকে অগ্রাধিকার দেয়ায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। ফুঁসে ওঠে ছাত্র জনতা। এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। সমালোচনার মধ্যেই সেদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান শেখ হাসিনা। অন্যদিকে রাজধানী গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয় তাদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে। ভাতের হোটেলে ওইখানে খেতে গিয়ে ওই বাকের একটু জোরে কথা বলছিল নাকি, তো ওকে পরের দিন ধরে নিয়ে ওকে মারধর করলো। আমি আর নাহিদ ভাই অসুস্থ ছিলাম, আমরা তো চিকিৎসারত অবস্থায় আমাদেরকে গণস্বাস্থ্য থেকে নিয়ে যাওয়া হয়। একই সময় ইন্টারনেটের ধীরগতি, ব্যাপক ধরপাকড় এবং কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তৎকালীন সরকার। কিন্তু শেষ পর্যন্ত আন্দোলন থামেনি, বরং সময়ের সঙ্গে তা গণ অভ্যুত্থানে রূপ নেয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর প্রথম পর্ব উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদরে এই উদ্বোধন করেন তিনি। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দিয়ে সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর নির্বাচনী এই পরিষদের বৈঠকে কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ পশ্চিম ইউরোপে দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় স্পেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া থেকে 70,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ স্বীকার করেছেন পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অন্যদিকে ফ্রান্সের বখেডো শহরের দিকে ধাবিত হচ্ছে দাবানল, যে কারণে সেখানকার 2 লাখের বেশি স্থানীয় মানুষকে সরে যেতে বলা হয়েছে। এর মধ্যে কিছু বাড়িঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইটালি ও ব্রিটেনের কিছু অঞ্চলেও দাবানলের প্রভাব পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সশস্ত্র বাহিনীও কাজ করে যাচ্ছে। জার্মান চ্যান্সেলর ক্ষতিগ্রস্ত দেশগুলোতে উদ্ধার কাজে সহায়তার ঘোষণা দিয়েছে। তরুণদের মাসব্যাপী আন্দোলনে ভারতের শিক্ষা খাতে বড় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে মোদী সরকার। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই পদত্যাগকে নিজেদের আন্দোলনের বিজয় বলে দাবি করছে ককরোচ জনতা পার্টি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ৩৬ দিনের টানা আন্দোলন বিক্ষোভের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্বে এসেছে বড় পরিবর্তন। শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তার ছেড়ে যাওয়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এরপর বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া আন্দোলনকারীরা ঘরে ফিরতে শুরু করেন। আন্দোলনের গতি প্রকৃতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে কট্টর গেরুয়া শিবিরে। মাত্র 2 মাস আগে গড়ে ওঠা তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেয়। আন্দোলনকে শিক্ষার্থী ও গণতন্ত্রের জয় বলে সংগঠনটি জানিয়েছে এই আন্দোলন স্থগিত হলেও জনস্বার্থে অন্যান্য দাবিতে ভবিষ্যতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। Directly responsible for the violence that has taken place against our students. এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের উপর হামলার বিচার ও প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন। This is a warning from the students of India, this is a warning from the opposition that you cannot run India the way you have been running. I have also got the demand of an apology from the Prime Minister. অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ ও সাংবাদিকদের উপর হামলায় জড়িত সন্দেহে 70 জনকে শনাক্ত করা হয়েছে। হামলাকারীদের বহিরাগত দাবি করে তাদের বিরুদ্ধে রাজ্যের নতুন গুন্ডা আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ ও আন্দোলন শুরু হয়। সেই ঘটনার দায় স্বীকার করেই পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে প্রত্যেক উপজেলায় আধুনিক হাসপাতাল ও স্কুল নির্মাণ বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বাংলাদেশ শিশু একাডেমিতে এটিএন নিউজ আয়োজিত পাওয়ার প্যারেন্টস 2026 অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতায় উন্নত দেশের আদলে বাংলাদেশেও আধুনিক হাসপাতাল ও স্কুল নির্মাণ সম্ভব। এদিকে এসব শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে বিশেষ অর্গানাইজেশন গঠনের ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে বড় করে তোলার পেছনে বাবা মায়ের ত্যাগ, সংগ্রাম ও নিঃস্বার্থ ভালোবাসার স্বীকৃতি জানাতে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পাওয়ার প্যারেন্টস 2026। কিন্তু আমাদের সমাজ কতটা প্রস্তুত? শনিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন। গান, নাচ ও নানা পরিবেশনার পাশাপাশি তুলে ধরা হয় এসব শিশুর বাবা মায়ের সংগ্রাম, ধৈর্য ও ভালোবাসার অনন্য গল্প। তাদের এই অনন্য অবদানের স্বীকৃতি দিতে দেয়া হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার। আমি চলে গেলে আমার সন্তানের দেখার কেউ নাই, সেটা আমার পরিবার হোক বা আত্মীয় স্বজন হোক, কারণ তাদের মেন্টালিটি এখনো পরিবর্তন হয়নি। আমাদের বাঁচার আশা ও স্বপ্ন জুগিয়েছেন তিনি। আজকের এই অর্জন শুধুমাত্র ওনার জন্যই।
অনুষ্ঠানে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে প্রত্যেক উপজেলায় বিশেষায়িত স্কুল ও হাসপাতাল নির্মাণে সরকারকে আহ্বান জানান। বর্তমান সরকারের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটি রয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডকে আরও সম্প্রচারণ করে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের এই আমাদের সন্তানদেরকে কিভাবে আরও বেশি সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করতে চাই। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে দেশের 597টি উপজেলায় পর্যায়ক্রমে আধুনিক হাসপাতাল ও বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল করা, যাতে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার দিকটা এবং তাদেরকে যদি শিক্ষা, দক্ষতা এবং তাদেরকে যদি আপনি টুলস দিয়ে সহযোগিতা করেন তাহলে সমাজে তাদেরকে পুনর্বাসিত করতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেবামূলক কার্যক্রমে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান দিলে প্রণোদনার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই ধরনের সেবামূলক কাজে যারা অনুদান দিবেন তাদেরকে কিভাবে ট্যাক্স থেকে মুক্ত রাখা হবে এবং বরঞ্চ প্রণোদনা দেওয়া হবে সেই আইনও আমরা করেছি। আরও হয়তো অনেক কিছু সরকারের করণীয় আছে, সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী ভবিষ্যতে আরও হয়তো পরিকল্পনা দিবেন। বাবা মায়ের অনুপস্থিতিতে এই শিশুদের জীবন যেন অনিশ্চয়তা না পড়ে তা নিশ্চিতে শিগগিরই বিশেষ অর্গানাইজেশন চালু করার ঘোষণা দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমরা যখন এই প্রোগ্রাম শুরু করি তখন থেকেই আমি প্ল্যান করে যাচ্ছি যে এরকম একটা কিছু করব। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি এই কাজটা হাত দেব, যাতে আপনারা নিশ্চিন্তে এইসব বাচ্চার মারা বাবারা নিশ্চিন্তে যেন মারা যেতে পারেন। আপনাদের টেক কেয়ার করার মতন একটি অর্গানাইজেশন আমি তৈরি করব, যাতে আপনার মারা যাওয়ার পর আপনাদের শিশুরা এই অর্গানাইজেশনে বড় হবে, এই অর্গানাইজেশন থেকে তারা বিভিন্ন কাজকর্ম করবে, এরকম একটি অর্গানাইজেশন তৈরি করব। জানান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অভিশাপ নয়, বরং বাবা মায়ের আশীর্বাদ। বিশেষ শিশুর মা বা বাবা যারা আছেন তাদেরকে আবারও বলি, ধৈর্য হারাবেন না। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করে এবং এই ধৈর্যর কারণেই ইনশাল্লাহ একদিন না একদিন আপনার ভেস্ট পাবেন। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান ডক্টর মাহফুজুর রহমান। পরিচিতি করে দেওয়া। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ। এরপর সপরিবারে তিনি রাজধানীর গুলশানের নিজ বাসভবনে উঠবেন। চিকিৎসার জন্য তিনি শিগগিরই বিদেশে যাবেন বলে গণমাধ্যমকে জানান সাবেক রাষ্ট্রপতি। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুর আহমেদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার আগে আজ দুপুরে 12:30টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। হবিগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। জেলায় ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে সব প্রতিষ্ঠানে 35,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ। চলতি বছরে 20 জুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষের ছাদের অংশ ধসে পড়ে দপ্তরি প্রকাশ দাস আহত হন। এই ঘটনার পর অ্যাডভোকেট রুহি দাস স্বপ্রণোদিত হয়ে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপুর আদালতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা চেয়ে একটি আবেদন করেন। আগামী 7 কার্য দিবসের মধ্যে জেলা শিক্ষা অফিসার হবিগঞ্জ জেলায় কতগুলো পুরাতন জরাজীর্ণ ভবন আছে সেই বিষয়ে অবস্থা, সংখ্যা এবং এই বিষয়ের কি পদক্ষেপ সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য। একই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে গৌরাঙ্গের চর বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। 1973 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে 95 জন শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। আমি পরীক্ষা দেওয়ার সময় আমার উপরে সিলিং ভেঙে পড়ে গিয়েছিল। ঝড় তুফানের সময় ভেঙে পড়ব দিকে আমরা মসজিদের বারান্দায় যাই।
সম্প্রতি বিদ্যালয়ে একমাত্র ভবনটির ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাদি আহত হয়। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও। তখন জানি বিল্ডিং ভেঙে পড়ে, আমরা আতঙ্কিত আছি সবসময়। দেখা যায় একটা চাকা নিচে পড়ছে, বাচ্চারা সরে গেছিল, আল্লাহ বাঁচাইছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে হবিগঞ্জের 9টি উপজেলায় 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 20টি বিদ্যালয়ের ভবন অতি ঝুঁকিপূর্ণ। যতগুলো ঝুঁকিপূর্ণ বিদ্যালয় আছে যেখানে ভবনের সংকট, সব বিদ্যালয়গুলো নতুন ভবন আমরা নির্মাণ করতে পারবো। শুধু অবকাঠামো উন্নয়নই নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে তীব্র সংকট চলছে। চরম ভোগান্তিতে সিএনজি পরিবহন চালকরা। ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস নেই লেখা সাইনবোর্ড ঝুলছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার যেসব স্টেশনে গ্যাস সরবরাহ রয়েছে সেখানেও চাপ কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। একই অবস্থা বাসাবাড়িতে, জ্বলছে না চুলা। শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত। গত মঙ্গলবার মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সরবরাহ ব্যাহত হয়, যা দ্রুত স্বাভাবিক হবে বলে জানায় জ্বালানি বিভাগ। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশন ঘুরে গ্যাস সংকটের খবরাখবর সংগ্রহ করছেন সহকর্মী সাজ্জাদ জাহান। যুক্ত হচ্ছে তার সাথে। সাজ্জাদ, আজ তো সপ্তাহের প্রথম কর্মদিবস, তো কেমন দেখছেন ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ? তো আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিগত বেশ কয়েকদিন যাবতই গ্যাসের সংকটের কারণে রাজধানী সহ সারা দেশের যে সিএনজি চালিত গাড়িগুলো রয়েছে সেগুলোর চালকরা বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখেছি বিভিন্ন স্থানে, বিশেষ করে সিএনজি পাম্পগুলোতে অনেক সিএনজি পাম্প বন্ধ রাখা হয়েছে। আমি এখন রাজধানীর পরিবাগের একটি সিএনজি পাম্পে রয়েছি। এই পাম্পটিও গ্যাস নেই বলে তারা এই সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে এছাড়াও বিভিন্ন যেসব পাম্পে কিছুটা গ্যাসের চাপ রয়েছে সেই সব পাম্পে দীর্ঘ সারিতে অপেক্ষা করে চালকরা, বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু দিনের আয়ের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহিত করেন। সেই ক্ষেত্রে তাদেরকে অনেক বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তাদের 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে গ্যাস সরবরাহ করতে হচ্ছে, তারপর হয়তো জীবিকার জন্য বের হওয়ার সুযোগ পাচ্ছেন। এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে রাজধানী সহ বেশ কয়েকটি স্থানে। তো এর কারণ হিসেবে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে এলএনজি টার্মিনাল রয়েছে মহেশখালীতে, সে এলএনজি টার্মিনাল ত্রুটি দেখা দেওয়ার কারণে এই সংকট রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি সংকট নিরসনে দ্রুত কাজ চলছে। তারপরেও এই সমস্যা কিন্তু শুধুমাত্র সিএনজি পাম্প বা সিএনজি স্টেশনগুলোতেই সীমাবদ্ধ নেই। এই সংকট বাসাবাড়িতে গ্যাস সরবরাহের ক্ষেত্রেও দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় কিন্তু রান্নাবান্নার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। তবে আমরা কিছুদিন আগে দেখেছি যে তেলের সংকটের কারণে অনেকটা ভোগান্তি পোহাতে হয়। সেই সংকট কিন্তু তেলের দাম বৃদ্ধির কারণে অনেকটা লাঘব হয়েছে। তো এরই মাঝে কিন্তু আপনাকে আরেকটু বলে রাখতে চাই আমি যে এই সম্প্রতি যে গ্যাস মালিক সমিতি রয়েছে তারাও কিন্তু একটি আন্দোলন করে আসছে যাতে গ্যাসের কমিশন বাড়ানো হয়। সেই কমিশন বাড়ানোর আন্দোলনের 30 তারিখ, এই যে জুলাইয়ের 30 তারিখ তারা একটি কর্মসূচিও ঘোষণা করেছে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু অনেকেই ধারণা করছেন যে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য এটি কোনো তাদের একটি নতুন পায়তারা কিনা। তবে সার্বিক বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন। ভুক্তভোগীরা জানাচ্ছেন যে এই সংকট যাতে দ্রুত নিরসন করা হয়। রাজধানীর ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ।
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে গত 2 সপ্তাহ ধরে ইরান ও আমেরিকার মধ্যকার নতুন দফার হামলা পাল্টা হামলা আজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে হরমুজ প্রণালীর আশেপাশে ছোটখাটো অভিযান চলছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, লাগাতার হামলার কারণে পেন্টাগনের ক্ষেপণাস্ত্র ও বোমার মজুদ ফুরিয়ে এসেছে বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন জেনারেলরা। মার্কিন হামলায় বিরতির সুযোগে লোহিত সাগরে নতুন অভিযান শুরু করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলা চালিয়েছে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায়। পাল্টা বিমান হামলা চালায় সৌদি আরবও। এতে বাব আল মন্দেব প্রণালী সহ আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য পথগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে কাস্পিয়ান সাগরে রুশ জাহাজে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক ইরানি নাবিক নিহত হয়েছেন। এর ফলে মধ্যপ্রাচ্যের সংকট এখন উপসাগরীয় অঞ্চল থেকে ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হল জালালাবাদ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া 2026 সালের বার্ষিক বনভোজন। রটলেজ শহরের হার্ড লেবার ক্রিক স্টেট পার্কে অনুষ্ঠানে 600-র বেশি বাংলাদেশি প্রবাসী অংশ নেন। সিলেটের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার প্রবাসীরাও এতে যোগ দেন। দিনব্যাপী আয়োজনে শিশু ও বড়দের জন্য ছিল নানা খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনা। তবে রাফেল ড্রতে সহন প্রপার্টি ম্যানেজমেন্টের পক্ষ থেকে গ্র্যান্ড প্রাইজ বিএমডব্লিউর এসইউভি গাড়ি ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এছাড়া ডক্টর ইমাদ আহমেদ স্পন্সর করেন ইলেকট্রিক বাইক। আতাহার হোসেন রিয়েল এস্টেটের পক্ষ থেকে ছিল $1000 অবকাশ যাপন প্যাকেজ। রাফেল ড্রতে এক প্রবাসী একই সঙ্গে 75 ইঞ্চির টেলিভিশন ও গ্র্যান্ড প্রাইজ গাড়ি জিতে নেন। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আরফিন বাবুল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। ঈশান তিলকের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে 1 ম্যাচ হাতে রেখেই 2-0-তে 3 ম্যাচের টি-20 সিরিজ জিতল ভারত। হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করে ঈশান কিশনের 44 বলে 81 এবং 29 বলে তিলক ভার্মার অপরাজিত 60 রানে ভর করে 5 উইকেটে 215 রানের বড় পুঁজি পায় শ্রেয়াস আয়ারের দল। জবাবে ব্যাটিংয়ে নেমে 49 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। ভারতীয় বোলিংয়ে মাত্র 129 রানে অল আউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 32 রান করেন ব্রায়ান বেনেট। ভারতীয় বোলারদের মধ্যে অভিষেক শর্মা 17 রানে 3 উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ধস নামান। তাতে 90 রানের বিশাল জয় পায় ভারত। বৃষ্টি বিঘ্নিত ত্রিনিদাদ টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 3 উইকেটে 194 রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্র্যান্ডরালা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মেঘলা আবহাওয়া ও আর্দ্র উইকেটে দলের 13 রানে ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ত্যাগনারায়ণ চন্দ্রপাল এবং আমির জঙ্গু দুজনেই 21 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন। পাকিস্তান পেসাররা শুরুতে চাপ সৃষ্টি করলেও দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ প্রতিরোধ গড়ে তোলে। প্রথম দিন শেষে 3 উইকেটে 194 রান সংগ্রহ করে স্বাগতিকরা। কেফেম হজ 83 এবং শাইহুব 39 রানে অপরাজিত আছেন। পাকিস্তানের বোলার মোহাম্মদ আব্বাস 44 রানে 2টি উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে পরিবহন চালকরা। শিল্প কারখানা উৎপাদন ব্যাহত, জ্বলছে না বাসার চুলা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসন উপজেলা ভিত্তিক হাসপাতাল ও স্কুল নির্মাণের প্রতিশ্রুতি 2 মন্ত্রীর। সার্বিক সহায়তায় আশ্বাস ডক্টর মাহফুজ রহমানের। জুলাই গণঅভ্যুত্থানে আজকের দিনে ডিবি তুলে নিয়ে যায় সমন্বয়ক নাহিদ আসিফ ও বাকের মজুমদারকে। হতাহতদের উপজেলা উপেক্ষা করে রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শনে দানা বাঁধে ক্ষোভ। দক্ষিণ পশ্চিম ইউরোপে ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি। ফ্রান্সে 2 লাখের বেশি মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ। প্রভাব পড়েছে ইটালি, ব্রিটেনেও। এবং তরুণদের মাসব্যাপী আন্দোলনে ভারতের শিক্ষা খাতে বড় পরিবর্তন। মোদী সরকারের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।